রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজু, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতির কি তথ্য আছে, আর রাকসুর প্রচার কি শুরু হয়েছে? হ্যাঁ মিলি, আমি এই মুহূর্তে রাজশাহী প্রশাসন ভবন এবং যে সিনেট ভবন তার সামনে যে আমতলা সেখানে অবস্থান করছি। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই, আপনি দেখবেন যে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক যারা আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে, এই কর্মবিরতির কারণে প্রশাসন ভবন ছেড়ে সব কর্মকর্তা কর্মচারীরা এখানে এসে তারা অবস্থান নিয়েছে। তারা এখানে নিজেদের মধ্যে আলোচনা করছে এবং একাডেমিক কার্যক্রমও পুরোপুরি বন্ধ রয়েছে। আমি কিছুক্ষণ আগে কয়েকটি একাডেমিক ভবন থেকে ঘুরে এসেছি, সেখানে কোনো কর্মকর্তা কর্মচারী যেমন নেই, শিক্ষকরাও আজকে আসেনি, ফলে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নেই। তো আজকে যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে, সেই সভার এখন পর্যন্ত সময় জানানো হয়নি যে কখন সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। তবে এই সিন্ডিকেট সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই। আর রাকসু নির্বাচনের যে প্রচারণার কথা আপনি বলছেন, আজকে গতকাল যেহেতু এই যে প্রাতিষ্ঠানিক কোটার বাতিলের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন কর্মসূচি করেছে, তারা রাত 3:30 পর্যন্ত এখানে ছিল, তারপর তারা হলে ফিরে গেছে। এবং এই কারণেই আজকে আমরা যেটা দেখেছি, কোনো প্রার্থী মাঠে নামেনি। তার কারণ আজকে সিন্ডিকেট সবাই কি সিদ্ধান্ত হয় সেটার দিকে তারা তাকিয়েছে। তবে কয়েকজন প্রার্থীর সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে বিভিন্ন হলে তারা যখন গিয়েছে, বিশেষ করে ছাত্রীদের হলে গিয়ে তারা দেখেছে যে বেশিরভাগ ছাত্রী তারা আজকে সকাল থেকে বাড়ি চলে গেছে, কারণ তারা চায় না কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে। এ কারণেই সকল প্রার্থীদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে আগামী 25 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনটা হবে কিনা এবং হলে ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কেমন হবে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। সার্বিকভাবে বলা যায় যে আজকে সিন্ডিকেট সভার কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পরিস্থিতি। মিলি, দর্শক, জানছিলাম রাকসুর খবর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাকি জেরা চলছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বেলা 11:30টার দিকে তাকে জেরা শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ করেন নাহিদ। সেদিনই তাকে প্রথম দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। নাহিদকে জেরা করার সময় তারা বলেন, সরকার উৎখাতের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে জুলাই আন্দোলন হয়েছিল। প্রসিকিউশন মনে করছে শেখ হাসিনাকে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা প্রমাণে নাহিদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ একজন সাক্ষ্য দেবেন। চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গাড়ি চালকের বাড়িতে দুদক অভিযান চালিয়ে 23 বস্তা নথি জব্দ করেছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে চট্টগ্রাম আদালত। যুক্তরাজ্য, দুবাই সহ নানা দেশে সাইফুজ্জামান চৌধুরীর থাকা বাড়ি ও তার ব্যবসা সংক্রান্ত নানা প্রমাণ এসব নথিতে রয়েছে বলে জানিয়েছে দুদক। ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করে দুদক। তাদের 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দুদক জানায়, অভিযানের খবরে বাসায় তালা দিয়ে সবাই পালিয়ে যায়। পরে তালা ভেঙে ওই বাসা থেকে 23 বস্তা নথি জব্দ করা হয়। মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন, ঢাক, কাঁসা ও শঙ্খ বাজিয়ে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভোর 6টা থেকে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় মহালয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথমে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। এ সময় মঙ্গল ঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে করা হয় পূজা। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ভারত, নেপাল ও ভুটানের হাই কমিশনার। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। শুভ মহালয়া আজ।
ভোর হতেই চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় আবেগাকুল ভক্তদের ভিড় দেখা যায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। হাতে প্রদীপ, মুখে মন্ত্র আর মনে আত্মশুদ্ধির আকাঙ্ক্ষা। দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেছেন হাজার হাজার ভক্ত। আজকে আমরা আমাদের মৃত পূর্বপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি, অন্ন জল সহযোগে পিণ্ড প্রদান করি, মন্ত্র পাঠ করি, পূজা অর্চনা করি। তিনি অসুরদের বিনাশ করেছেন এবং স্বর্গের দেবদেবী এবং দেবতাদের অসুরদের হাত থেকে, নিপীড়ন থেকে মুক্ত করেছেন। একটু আগে এসেছি এবং শুভ মহালয়ার জন্য এসেছি। ভক্তরা বিশ্বাস করেন নিষ্ঠা ও প্রার্থনার মধ্য দিয়ে পাপমুক্তি ও আত্মশুদ্ধি লাভ করা সম্ভব। এই দিন আমরা সকাল থেকেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া একদম অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে, আমরা চণ্ডী পাঠ করি। দেবী দুর্গা এবার আসছেন খুবই আনন্দের সাথে এবং সব কিছু পরিবেশটা খুব সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। মহালয়া শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সংহতির একটি অনন্য উদাহরণ। দুর্গাপূজার মধ্য দিয়ে পশু শক্তির নিধন হয় এবং শান্তির শক্তি অধিষ্ঠিত হয়। এই শান্তি দুর্গাপূজার মাধ্যমে আমাদের আগামী দিনে পথ দেখাবে। সকালে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ভারত সহ 3 দেশের হাই কমিশনার। এ সময় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেন তারা। This Mahalaya, this Durga Puja will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us and give us the strength and wisdom to take us forward. নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। 2 দিন বিরতির পর আবারও বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সরকারি অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। আন্দোলনকারীরা জানান, টানা 3 দিন অবস্থান কর্মসূচির শেষে বৃহস্পতিবার 3য় দফা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। কর্মসূচি অনুযায়ী আজ ও আগামীকাল 2 দিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলার সব নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। এদিকে বাগেরহাটের 4টি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে 2টি রিট আবেদন দাখিল করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যায় কেবল ব্যক্তি শেখ হাসিনার অপরাধ নয়, বরং দলীয়ভাবে অপরাধে যুক্ত ছিল আওয়ামী লীগ। তাই কেবল অস্থায়ীভাবে কার্যক্রম নিষিদ্ধ করে নয়, আওয়ামী লীগ ইস্যু বিচারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। আজ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীর জেরা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্য শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পুনরায় জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ জেরা করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম। এর আগে গেল 18 সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। সেদিন সাক্ষ্য গ্রহণ শেষে কিছু সময় জেরা করা হলেও তা শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল রোববার পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন। এ মামলায় এখন পর্যন্ত মোট 47 জন সাক্ষ্য দিয়েছেন। ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিকভাবে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছে তার পেছনে মূল প্রেরণা ছিল জাতীয়তাবাদী চেতনা। এর পেছনে মূল কুশীলব ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে 7 নভেম্বর প্রজন্ম কর্তৃক আয়োজিত বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতিগত জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপরে আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করে দেশের সব শ্রেণী পেশা ও গোষ্ঠীকে একই ফুলের মালায় গেঁথেছিলেন। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ফাইনের টাকা যাচ্ছে জামায়াতের বাইতুল মালে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে। আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পদ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। সেটা ফাইন করার অধিকার কি আছে, ভিপির আছে, ডাকসুর ভিপির আছে? আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সকাল থেকেই চাকসু ভবনের দোতলায় কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু করেন নির্বাচন কমিশনের সদস্যরা। এ সময় জানানো হয়, চাকসু ও 15টি হল সংসদে 232টি পদের বিপরীতে 931 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের 26টি পদের জন্য রয়েছেন 429 প্রার্থী। এসব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটি। আগামী 12ই অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুর্গাপুজো উপলক্ষে 24শে সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মণ্ডপে অবস্থান সহ কার্যক্রম শুরু করবে। ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা কমিটির দায়িত্ব হচ্ছে পুরো বিষয়টি ভালোভাবে দেখভাল করা। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 14তম সভা শেষে তিনি এসব কথা বলেন। কোনো জায়গায় হয়তো ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে, বাট এখন আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরে আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনো পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে 24 তারিখ থেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যা কেবল ব্যক্তি শেখ হাসিনার অপরাধ নয়, বরং দলীয়ভাবে অপরাধে যুক্ত ছিল আওয়ামী লীগ। তাই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের বিষয়ে নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের জেরা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এখনও দলের বিচারের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আরও জানাচ্ছেন HM মেহেদি হাসান। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। এদিন তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে সমাধান করতে হবে। তবে দলীয়ভাবে বিচারের সুযোগ আইনে থাকলেও এখনই এ নিয়ে কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একটা সংগঠনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। একই দিনে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শহীদ আবু সাইদকে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদকে বাঁচাতে আসা সিয়াম আহসান আয়ান। এবং শুধু আবু সাইদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা।
প্রচারণার শেষ সময়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এই অচলাবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। এই অবস্থায় দুর্গাপূজার ছুটির কারণে অনেকেই রাজশাহী ছেড়েছে। এদিক সংকট নিরসনে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। রাজশাহী থেকে সম সাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাকসু নির্বাচনে প্রচারণার শেষ সময় 23শে সেপ্টেম্বর। শেষ মুহূর্তে জনসংযোগে যখন সব প্রার্থী ব্যস্ত, তখন শনিবার রাতে পোষ্য কোটাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় ক্যাম্পাসে। আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন একজন উপাচার্য। এর বিচার দাবিতে রবিবার কর্মবিরতি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে রাকসু নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিক্ষার্থীদের মধ্যে তারা একটু সংখ্যা ভয় সৃষ্টি হচ্ছে যে আসলে এতদিন পরে রাকসু নির্বাচন হতে যাওয়া, এই নির্বাচন আসলে হবে কিনা। এখানে যারা ভোটাররা আছেন তারা কিন্তু এখন শঙ্কার মধ্যে আছেন। পোষ্য কোটা বা আবার আন্দোলন বা অস্থিতিশীল একটা ক্যাম্পাস, এই ধরনের দুশ্চিন্তাতে বেশি মগ্ন। হঠাৎ করে পোষ্য কোটা ইস্যুটাকে সামনে নিয়ে আসাই রাকসু বানচালের একটা ষড়যন্ত্র। তবে শিক্ষক, কর্মকর্তারা বলছেন তাদের দাবির সাথে রাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা অ্যাকচুয়ালি এই ঘটনাটাকে এতদূর নিয়ে গেলেন, এটা তাদেরই পরিকল্পনা কিনা যে রাকসু নির্বাচনটাকে বানচাল করার ষড়যন্ত্র তারা করছেন কিনা, এটা নিয়ে এখন আমরাই সন্দেহ পোষণ করছি। প্রভিসি মহোদয় ছাত্রদের সাথে এত ভালো ব্যবহার, তাদের উপকার করে সব দিক দিয়ে, অথচ তার সাথে এত খারাপ ব্যবহার আমরা মেনে নিতে পারি না। প্রশাসন যদি আমাদের যৌক্তিক দাবির সঙ্গে আসেন বা বলেন যে আমরা আপনাদের এই দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিলাম, আমরা তাৎক্ষণিক মিটিং করে আমাদের কর্মসূচি প্রত্যাহার। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে ক্যাম্পাস ছেড়েছেন অনেকেই। যারা রয়েছেন তারা চান ঘোষিত শিডিউল অনুযায়ী সম্পন্ন হোক রাকসু নির্বাচন। সবাই কিন্তু উৎসব মুখরভাবে প্রচারণা করতেছে এবং আমরা যারা ভোটাররা আছি আমরা কিন্তু উৎসব মুখরভাবে সবকিছু অ্যাকসেপ্ট করতেছি, আমাদের ভালো লাগতেছে। তো আমরা চাই রাকসুটা যেন হয়, এটা সবাই প্রত্যাশা করতেছে। কেউ চাচ্ছে না যে কালকে ঝামেলার জন্য রাকসুর কোনো প্রভাব পড়ুক। রাকসু নির্বাচন শেষ পর্যন্ত শিডিউল অনুযায়ী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে এখন ক্যাম্পাস পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 600 বারের পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভারতসহ আরও 5 দেশের নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শনিবার রাতভর জাভেদের স্ত্রী ড্রাইভার ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে 23 বস্তা সম্পদের নথি জব্দ করে। এছাড়া ঘুষ গ্রহণের অভিযোগে আরও 3 মামলা হয়েছে জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে। তামজিদ সুমনের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের মালিকানাধীন সম্পদের 23 বস্তা নথি জব্দ করেছে দুদক। ঘনিষ্ঠ সহযোগীদের দেয়া তথ্যে জাভেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভারের বাড়ি ও তার আশপাশ থেকে ওই সম্পদের নথি উদ্ধার করা হয়। দুদক বলছে বিদেশে থাকা 582টি বাড়িসহ সম্পদের বাইরে নতুন করে নথিতে ভারতসহ আরও 4টি দেশে তার সম্পদের তথ্য পাওয়া গেছে। ইনভেন্টরিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায় ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় সহ বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায়। এর মাঝেই বিদেশে থাকা জাভেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে সংস্থাটি। চট্টগ্রাম আদালত থেকে মিলেছে রেড নোটিশ জারির অনুমতি। জনাব সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এছাড়া 120 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল উল্লেখ করে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের সঙ্গে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল মহিলা দলের। দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম, জেলা মহিলা দলের সভাপতি নীলুফা ইয়াসমিন ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 2 দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দ্বিতীয় দিনে টিএসসিতে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী। নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে 7 দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, রোগীদের অভিযোগের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে 7 দালালকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন জানান, দালালদের দৌরাত্মে রোগীদের সেবা সংকটের অভিযোগ দীর্ঘদিনের। তথ্য প্রমাণের ভিত্তিতে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফে সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী সহ 3 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ড শাহপরীর দ্বীপের আউটপোস্টের সদস্যরা মিয়ানমারের নাইখেংদিয়া সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে 83 বস্তা সিমেন্ট, 85 বস্তা সার, 340 লিটার সয়াবিন তেল সহ 3 জন পাচারকারীকে আটক করা হয়। বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান পশ্চিমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের 4 বিঘা জমির কলার গাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা। ক্ষতিগ্রস্ত কৃষক বাদল আকন্দ জানান, সকালে স্থানীয় সালাশ খোকন বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে কলার খেতে প্রায় 950টি কলার গাছ কেটে ফেলে। এতে প্রায় 5,70,000 টাকা ক্ষতি হয়। পরে বাদল আকন্দের স্ত্রী গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নিবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলে মনে করেন তিনি। রাজধানী কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে গবেষণা সংস্থা ইনোভেশন পরিচালিত জরিপের ফলাফল উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির প্রকাশিত জরিপে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না 56% মানুষ। পিআর চায় 21.8% এবং চায় না 22.2%। জরিপে অংশ নেন 10,413 জন। এতে 69.9% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। তা 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে। আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত করা প্রয়োজন। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত নয়, বরং প্রয়োজন পেছানো। এই মুহূর্তে এলডিসি উত্তোলনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। বৈঠকে 11 জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন। রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা আছে, আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলের একটাই কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে। তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে। ছোটখাটো কোনো ঘটনাও যেন না ঘটে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা উপলক্ষে 24 সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। আর আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসে শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে আলাদা বৈঠক শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন।
শারদীয় দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে দেশ জুড়ে। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 14তম সভা শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে বলেও আশাবাদ জানান তিনি। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে। আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলি না ঘটে। বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে, কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নাই। পূজা কমিটিগুলি যে আছে, কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে। আর সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয় নতুন বছরে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেবার বিষয়ে। যাচাই বাছাই করে সেপ্টেম্বরের মধ্যেই এবার বইয়ের কার্যাদেশ দেওয়া হবে বলে বৈঠক শেষে জানান অর্থ উপদেষ্টা। গতবার তো আমরা নভেম্বরে অর্ডার দিয়েছি, আজকে সেপ্টেম্বর, সেটা আমাদের মাথায় না। গতবার যেহেতু নভেম্বরে হয়েছিল, আজকে তো মাত্র কত সেপ্টেম্বর, আমরা নেক্সট উইকে হয়তো এটা নিয়ে আবার না জানুয়ারি পাবে, এই জন্য তো আজকে সেপ্টেম্বরে নিয়ে আসা। অনিয়মের তালিকায় কতগুলো নাম আছে? না, এগুলো তো আমি এইটা বলেছি, একটা আমরা যে একটা বলেছি ওরা দেখবে। ইউনিসেফের মাধ্যমে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা আনার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ফিলিপাইনের আদালত ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে বড় অঙ্কের জরিমানা করেছে। শিগগিরই বাজেয়াপ্ত হওয়া পুরো $81 মিলিয়ন বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত আসবে বলে জানিয়েছে সিআইডি। জুবাইর প্রধানের রিপোর্ট। 2016 সালের 4 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে $2 কোটি মার্কিন ডলার ফেরত আসে শ্রীলঙ্কা থেকে। বাকি $8 কোটি 10 লাখ মার্কিন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন দেশের ক্যাসিনোতে ঢুকে যায় এবং ওনারা কেউই রেহাই পাবেন না। প্রায় 8.5 বছরের আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর অবশেষে আদালত এই অর্থ বাজেয়াপ্তের রায় দিল। এই অর্থ সমুদয় অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়েছে। এই ঘটনায় তদন্তে থাকা সিআইডি জানায় বাজেয়াপ্ত হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে বাংলাদেশ সরকারের কোষাগারে জমা হবে। তবে কোন প্রক্রিয়ায় এসব অর্থ উদ্ধার হবে এবং মানি লন্ডারিংয়ের সাথে কারা জড়িত এমন প্রশ্নের বিষয়ে কিছু জানায়নি সিআইডি। দেশে বিদেশে যেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করার শেষে অতি দ্রুততার সাথে এই মামলার পুলিশ রিপোর্ট সাবমিট করা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই থাকুক কেউ রেহাই পাবে না বলেও জানায় সিআইডি প্রধান। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। উদ্যোগে অনীহা আর বিনিয়োগ বাধার কারণে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ার পরও পোশাক শিল্প ছাড়া অন্য কোনো খাতে রপ্তানি বাড়ানো যায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে রাজধানী তেজগাঁওয়ে এডিসন ভবনে অটোমোবাইল ও হালকা শিল্প খাতে উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত মেলার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্কের বিষয়ে উপদেষ্টা জানান, নিজ দেশে বাণিজ্য বাড়াতে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিলেও তাতে সফল হবে না। তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিজস্ব সক্ষমতায় অটোমোবাইল খাতে অগ্রগামী হিসেবে প্রতিষ্ঠিত হতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বিনিয়োগ ও ব্যবসার স্বার্থে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস আমরা পৃথিবীর প্রায় 90-95% অর্থনীতিতে পেয়েছি। একমাত্র গার্মেন্টস ছাড়া কোনো শিল্পে আমরা কাজে লাগাতে পারিনি, কারণ আমাদের এই এনপি ম্যানুফ্যাকচারিং বায়াস, এনটি এক্সপোর্ট বায়াস, আমাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং এট দ্য সেম টাইম আমাদের উদ্যোগের অভাব।
বিসিবির আসন্ন নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে রাজনৈতিকভাবে তা মোকাবেলার ঘোষণা দিয়েছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্ষমতার অপব্যবহার করছেন বলে দাবি করেছে সংগঠনটি। রিপোর্ট কুশল ইয়াসিরের। বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে এমন অভিযোগ এবার আনুষ্ঠানিকভাবে করলেন এই ক্রীড়া সংগঠকরা। রাজধানীর এক হোটেলে রোববার বিকেলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনে সরকার সরাসরি প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেন তামিম ইশরাকরা। পরিস্থিতির উন্নতি না হলে বিসিবি ঘেরাও হওয়ার হুমকিও দিয়েছেন সংশ্লিষ্টরা। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। অবশ্যই আমাদের প্রথম পদক্ষেপ হবে আমরা আইনি প্রক্রিয়ায় যাব। প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা। নির্বাচনের জন্য গঠিত কমিশনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের রাখার প্রতিবাদও হয়েছে। তাদের কাছে অনুরোধ, তারা যাতে এই অনৈতিক সিদ্ধান্ত থেকে বিরত থাকে। সুন্দর জিনিসকে নষ্ট করার জন্য তাদের এই প্রচেষ্টাটাই যথেষ্ট। আমরা 15 বছর একটা সরকার দেখেছি যে টিকেই ছিল নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করে, প্রভাবিত করে। সো আমরা একই প্রবণতা এখন কেন দেখব, তাও আবার বিসিবির ক্ষেত্রে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকেই অভিযোগের তীর। যে কারণেই হোক, এই শোরগোলের মধ্যেই 4 অক্টোবরের নির্বাচনের তারিখ পিছিয়ে গেছে 2 দিন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।